নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন আয়োজিত 13তম কলকাতা ডিস্ট্রিক্ট চেজ চ্যাম্পিয়নশিপের প্রথম দিন আন্ডার এজ গ্রুপ চেজ কম্পিটিশন। দক্ষিণ কলকাতার একটি নামী ক্লাবে কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন আয়োজন করেছে দুদিনব্যাপী চেজ চ্যাম্পিয়নশিপের। আজ প্রথম দিন অর্থাৎ 13ই মার্চ আন্ডার এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আন্ডার 7, আন্ডার 9, আন্ডার 11, আন্ডার 13 এবং আন্ডার 15 এই 5টি গ্রুপে সব মিলিয়ে আজ 240 জনেরও বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মোট 6 রাউন্ড করে প্রতিটি গ্রুপের খেলা হয়। খেলার শেষে প্রতিটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ছাড়াও বেশ কয়েকজনকে সুদৃশ্য ট্রফি দ্বারা পুরস্কৃত করা হয়। ছেলেদের 5টি গ্রুপে ও মেয়েদের 5টি গ্রুপে এই পুরস্কারগুলি তুলে দেওয়া হয়। খেলার শেষে এই পুরস্কারগুলি প্রাপকদের হাতে তুলে দেন এদিনের বিশিষ্ট অতিথিরা। অতিথিদের মধ্যে ছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত মিতালির সভানেত্রী রেণু পাণ্ডে ছাড়াও বিশিষ্ট দাবা প্রশিক্ষক প্রয়াত সিকে শুকুলের 2 কন্যা সঙ্গীতা রে এবং স্মিতা চ্যাটার্জি এবং দক্ষিণ 24 পরগনা চেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তাপস সরকার প্রমুখ। এছাড়াও ছিলেন কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট অতীন সেনগুপ্ত, ভাইস প্রেসিডেন্ট শ্যামল দত্ত, দেবাশিস মুখার্জি সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। এদিন পুরস্কার বিতরণী মঞ্চ থেকে বিশিষ্ট দাবা প্রশিক্ষক প্রয়াত সিকে শুকুলের মরণোত্তর লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। এই সম্মান গ্রহণ করেন তার 2 কন্যা সঙ্গীতা রে এবং স্মিতা চ্যাটার্জি। এখন কড়া খবরে শুনুন, বাবার হয়ে সম্বর্ধনা গ্রহণ করার পর কি জানালেন তার 2 কন্যা সঙ্গীতা রে এবং স্মিতা চ্যাটার্জি। দাবা হলো বুদ্ধি আর ধৈর্যের খেলা। ছোটবেলা থেকেই বাবাকে দেখেছি অসম্ভব ধৈর্য সহকারে ছাত্রছাত্রীদের শেখাতেন এবং যখন নিজে একা থাকতেন তখনও নিজে একাই খেলতেন। মাঝে মাঝে দেখতাম উনি খাতায় কী সব লিখছেন, আঁকতেন এবং পুরোপুরি আমি বলতে পারি দাবা ছিল ওনার প্যাশন এবং ভীষণ ভালোবাসতেন এই খেলা। আজকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে স্বীকৃতি ওনার আগেই পাওয়ার কথা ছিল সেটা উনি পাননি। আজকে আপনারা সেই মরণোত্তর স্বীকৃতি দিয়ে আমাদের কাছে এটা খুবই সম্মানীয় একটা ব্যাপার। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বাবা যে পথ অনুসরণ করেছিলেন দাবাকে আরও মানুষের কাছে যে জনমুখী করে তুলতে, সেখানে আপনারা বাবার সেই কৃতি সন্তান হিসেবে কি মনে করছেন দাবাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে? আমরা এই সংস্থার পাশে থাকতে চাই। আমরা আগেও এসেছি, বলেছিলাম যে আমরা এই সংস্থার পাশে থাকতে চাই মেম্বার হিসেবে, এবং যদি আমরা কিছু করতে পারি আমাদের তরফ থেকে, যদি আমরা কিছু করতে পারি আমরা নিশ্চয়ই থাকবো। বাবা ছিলেন প্রচারবিমুখ একজন মানুষ। তিনি যে তার যে এত কিছু পরিব্যাপ্তি ছিল আমাদেরও ধারণার বাইরে ছিল। খালি আমি যখন দেখেছি সারা ভারতবর্ষে তার চতুরঙ্গ ম্যাগাজিনটা সার্কুলেট হতো, তো আমার কাজ ছিল ছোটোবেলায় সেগুলোকে বেঁধে ঠিক করে পার্সেল করে ঠিক জায়গায় পাঠানো এবং নামটামগুলো লিখে দেওয়া। তারপরে আমি জানতে পারি বাবার আরও কীর্তির কথা যখন তিনি বর্কি সদনের আলেকিন চেস ক্লাবের সভাপতি, এবং সেখানে গিয়ে আমরা জানতে পারি যে বাবার সেখানে কতটা আমরা কিছুই বাড়িতে বুঝতে পারিনি আর কি। সেখানে গিয়ে কিছুটা আন্দাজ করতে পেরেছি। বাড়িতে তখন দিব্যেন্দু পালি, সূর্যশেখর এরা সবাই আসতো। হ্যাঁ, আর বাবার একটা অদ্ভুত চিন্তা ছিল যে মেয়েদের বোধহয় চেসে খুব একটা স্কোপ নেই, তাই জন্য আমাদেরকে সেই জন্য কিছু করার নেই। কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে মেয়েটি, আমার নামটা এখনও ঠিক মনে, গার্গি যে মাস্টার হয়েছিল, গ্র্যান্ড মাস্টার হয়েছিল, সে কিন্তু আমার বাবারই ছাত্রী। তো এটা যখন পরে জানতে পারি তখন আমরা আমরাও তো করতে পারতাম। যাই হোক, সেটাই কোনো খেদোক্তি নেই আমাদের। তারপরেতে 20 বছর, বাবার মৃত্যুর 20 বছর পরে হঠাৎ করে কাকতালীয়ভাবে যখন রেণু পাণ্ডে মারফত অতীনবাবুর সঙ্গে আমাদের আলাপ হলো এবং জানাজানি হলেন যে বাবা যে আরও কত দূরে, আমি জানতামই না যে এত পরিচিত তার আছে। তো ঠিক তাদের কাছে যখন তার কাজ সম্বন্ধে, কর্ম সম্বন্ধে জানতে পারলাম তখন পুরো গর্বের মুখটা উঠেছিল। এবং আমরা যেটা বললো আমার বোন যে সবসময় পাশে থাকতে চাই, আর তার মৃত্যুর 20 বছর পরে
যে তিনি যে সত্যিকারের ইভ্যালুয়েশন বা স্বীকৃতি আজকে পেলেন, এর জন্য আমার ঈশ্বরকে অনেক। আজকে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা চেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তাপস সরকার। তিনি কি বললেন তাই শুনুন এবার। বলার যেটা, কলকাতা ডিস্ট্রিক্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 23টা ডিস্ট্রিক্ট আছে, তার মধ্যে কলকাতা জেলা দাবা সংস্থা হলো টপ সব দিকে। অর্গানাইজেশন বলুন, ফাইন্যান্সিয়াল বলুন, আদার্স সিস্টেমে চলা বলুন। আমার সৌভাগ্য এটা, আমি এই সংস্থার প্রথম ক্যাশিয়ার ছিলাম। আজকে বর্তমানে আমি পাশের জেলার সম্পাদক হয়েছি, কিন্তু এই জেলাতে অতীন সেনগুপ্ত এবং স্বর্গীয় কমলেশ সেনগুপ্তের হাত ধরে আমি এই জেলাতে অনেক কাজকর্ম করেছি। এবং এই জেলা যে এত বড় টুর্নামেন্ট করছে, শুধু ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ না, অনেক অ্যাক্টিভিটিসের মধ্যে আজকে তারা ওয়ার্কশপ করছে দাবার উপর 1400 অ্যাভাব রেটেড প্লেয়ারদের ইমপ্রুভমেন্টের জন্য। তারা টিম পাঠাচ্ছে বাইরে, নানা রকম কর্মকাণ্ডের সাথে জড়িত। এই জন্য কলকাতা জেলা সবার সেরা। আর শুধু তাই নয়, আমরা জানলাম যে এই 13তম ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ থেকে যে সমস্ত প্রতিযোগীরা ফার্স্ট এবং সেকেন্ড হবে, তাদের সরাসরি স্টেট লেভেলে খেলার সুযোগ পেয়ে যাবে। এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, এখানে আন্ডার 7, 9, 11, 13, 15 5টা ভাগে ভাগ হচ্ছে। তারপরে আরেকটা গ্রুপ হচ্ছে 15-র ওপরে যারা একদম সিনিয়র সিটিজেন পর্যন্ত, সব একটা গ্রুপ কালকে হবে। আজকে যে 5টা গ্রুপ সেপারেট পেয়ারিং, আন্ডার 7-7-এর সাথে খেলবে, আন্ডার 9-এর সাথে খেলবে। এইভাবে করে প্রত্যেক গ্রুপ থেকে 2টো ছেলে এবং 2টো মেয়ে, গার্লস, 2 বয়েজ অ্যান্ড 2 গার্লস উইল বি সিলেক্টেড ফ্রম ইচ গ্রুপ। এবং তারা ডাইরেক্ট স্টেটকে প্রতিনিধিত্ব করবে এই জেলার হয়ে। এই জন্য এটাকে বলে জেলা চ্যাম্পিয়নশিপ। এখান থেকে জেলা থেকে যাবে রাজ্যে আবার করে তারা যাবেন ন্যাশনাল, জাতীয় হিসেবে। এইভাবেই আমাদের স্ট্রাকচার তৈরি। তা সেই স্ট্রাকচারের মাধ্যমে আবার বললাম, কলকাতা জেলা হলো জিনিয়াস। কলকাতা জেলার আমিও এক কর্মকর্তা ছিলাম, এখন পাশের জেলাতে দায়িত্ব আসার পরে আমি এটা ছেড়েছি। কিন্তু যাদের হাত ধরে আমি এটা করেছি, অতীন সেনগুপ্ত, শ্যামল দত্ত, এখন তারা সুন্দরভাবে চালাচ্ছি। শ্যামলদা, অতীনদা, এদের প্রণাম জানাই আমি। এরা সত্যি সংগঠনের একটা পিলার। এদের হাত ধরে আমি অনেক শিখেছি। কলকাতা জেলা এত উন্নতি হয়েছে শুধু এদের। তাপসবাবুর পর আমরা শুনব আজকের বিশিষ্ট অতিথি মিতালির সভানেত্রী রেণু পাণ্ডের কথা। এখানে এসে সবসময়ই ভালো লাগে। আর আমি আজকে প্রায় 5 বছর ধরে চেসের সঙ্গে যুক্ত আছি। এই বছর আমি একটা লাইফ মেম্বারশিপও নিতে যাচ্ছি, কেন এদের সঙ্গে যখনই এদের প্রয়োজন হয়েছে চেস স্টুডেন্টদের বা সদস্যদের, আমি সবসময় পাশে রয়েছি। সেটা কোনো সভা হোক, এদের কোনো খেলা হোক বা কোনো অ্যাসোসিয়েশনের মিটিং হোক, আমি সবসময় ওনাদের সঙ্গে আছি। একটা প্রখ্যাত সংস্থা আছে যেটা আমাদের কণিকাদি প্রতিষ্ঠিত, মিতালি, তার আপনি সভাপতি বর্তমানে। মিতালি আমাদের অনেক পুরনো একটা সংস্থা, যেটা আজ প্রায় 35 বছর হতে যায়। সেখানে এই জায়গাটা পাওয়া খুব সম্মানের ব্যাপার। কিন্তু সবথেকে আশ্চর্য বিষয় হচ্ছে, আমি কিন্তু গান জানি, শুনতে ভালোবাসি, কিন্তু প্রত্যেকে এতে মানে ভালোবাসাতে আমি আজকে এই স্থানটা পেয়েছি। 13তম কলকাতা ডিস্ট্রিক্ট চেজ চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গে কি বললেন কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট অতীন সেনগুপ্ত, তাই শুনবো এবার। তো এইবার যে 13তম কলকাতা ডিস্ট্রিক্ট সিস্টেম হচ্ছে, এখানে এবার যে পার্টিসিপেশন হয়েছে অনেক বেশি অন্যান্য বারের তুলনায়। তার একটা মাত্র কারণ, এবার আমরা এটাকে 2টো ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছি। একটা করেছি এজ গ্রুপ, আর একটা করেছি ওপেন। এবং বলেছি যে এজ গ্রুপের লোকেরা ওপেন খেলতে পারে। তো ফলে আমাদের এই এজ গ্রুপে এবার প্রায় 230 জন পার্টিসিপেন্ট হয়েছে। আমাদের ওপেনে প্রায় 110 জন, 14 তারিখে খেলা হবে 110 জন। তাহলে মোটামুটি আমাদের 340 জন পার্টিসিপেন্ট হয়ে গেল। এ পর্যন্ত আমরা যতবার করেছি 240, 250-এর বেশি হতে পারে।
সেখানে আমরা দেখতে পাচ্ছি 5টা এজ গ্রুপ আপনারা ঠিক করেছেন। কোন কোন এজ গ্রুপ এবং তাদের জন্য কী কী ব্যবস্থা রয়েছে? 9, 7, 9, 11, 13, 15। তো এই টুর্নামেন্টের একটা বিশেষত্ব হচ্ছে যে এইখানে যারা ফার্স্ট সেকেন্ড হবে তারা স্টেট যে টুর্নামেন্ট হবে তাতে পার্টিসিপেট করবে, মানে রিপ্রেজেন্টেটিভ অফ ওই কলকাতা ডিস্ট্রিক্ট। 7, 9, 11, 12, 13, 14, 13, 15 এখান থেকেই যাবে। প্রথম দুজন ফার্স্ট সেকেন্ড তারা ডাইরেক্ট ওখানে চান্স পেয়ে যাবে, স্টেটে খেলতে যাবে। স্টেট যে চ্যাম্পিয়নশিপ হয় সেই স্টেট চ্যাম্পিয়নশিপে তারা রিপ্রেজেন্ট করবে কলকাতা ডিস্ট্রিক্ট। এইটাকে তাই জন্য এই টুর্নামেন্টটা হচ্ছে সিলেকশন টুর্নামেন্ট। এটার গুরুত্ব হচ্ছে অন্যান্য টুর্নামেন্ট থেকে এটা আলাদা সিলেকশন টুর্নামেন্ট। আর সেখানে প্রত্যেকটা গ্রুপের জন্য কী কী পুরস্কারের ব্যবস্থা রয়েছে? এই গ্রুপে আমরা করেছি ওপেন ক্যাটাগরিতে, মানে 10টা, আর মেয়েদের জন্য 5টা, প্রত্যেকটা 15টা করে করেছি। 75 আমরা এখানে আমাদের প্রাইজ আছে। আর কালকে যে টুর্নামেন্ট হবে সেটা পুরো ক্যাশ প্রাইজ হবে, সেটা পুরো ট্রফি নেই, সব ক্যাশ। তো এই টুর্নামেন্টটা আমাদের একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট এবং আমরা প্রত্যেক বছর এই সময়ই করি। এবারও আমরা এই সময় করতে পেরেছি। এই সময়টা আমার অ্যাটলিস্ট স্কুলের ছুটি হয়ে গেছে, তাছাড়া এমনি ওয়েদারও সেরকম গরমটাও তত পরে পড়েনি, সেই বেটার। আর এই টুর্নামেন্টে আমরা সাফল্য কামনা করি। আর এই টুর্নামেন্টের বিশেষত্ব একটা বলছি, পশ্চিমবঙ্গের এক সময় দাবারু ছিলেন শিকে শুকুর। তিনি মানে তাছাড়া তিনি দাবারু ছাড়াও তিনি এক পত্রিকা এডিট করতেন দাবা। আমাদের ছোটোবেলা থেকে আমরা দেখেছি ওই পত্রিকা স্কুলদার পত্রিকা ছাড়া আর কোনো পত্রিকা ছিল না। শুকুলদার কোচ হিসাবেও খুব দারুণ। কলকাতা ডিস্ট্রিক্ট আমাদের একটা আমরা একটা একাডেমি করেছিলাম লিটিল, যেটা গ্রুপে ভাকুরিয়াতে, সেইখানে শুকুলদা ওয়াজ এ কোচ, ক্যালকাটা ডিস্ট্রিক্টের কোচ। ওটা ইন্ডিয়ান অয়েল আমাদের স্পন্সর করে ওটাকে করা হতো। তারপর ওরা স্পন্সরশিপ বন্ধ করছে, আমাদের বন্ধ করছে। শুকুলদা আজকে নেই। আমরা শুকুলদাকে একটা মরণোত্তর সম্মান সেটা দিয়ে হবে, এবং সেটা আমরা ইয়ে করে দেবো শুকুলদার বড় মেয়ের হাতে। তিনি আসবেন, আমাকে কথা দিয়েছেন, তার হাতে এইটা ওনার ডেডিকেশন টু দি চেজ, এটা আমরা স্মরণ করছেন, সম্মান জানাচ্ছি। এই সম্মান জানাতে এবং কলকাতা ডিস্ট্রিক্টের প্রত্যেকটি ইসে একজনকে সম্মান জানায়। এবার আমরা ঠিক করেছি আমরা এই শুকুলদাকে দেবো। উনি শুকুলদাকে হাতে পেলাম না, এই মরণোত্তর থেকে ওনার মেয়ের হাতে প্রাইজ। দাবা খেলার প্রসার হলেও দাবাতে কিন্তু সরকারের সেরকম আগ্রহ এখনও দেখা যায়নি এবং স্পন্সরেরও বিরাট অভাব। সেক্ষেত্রে আপনাদের এই 13তম কলকাতা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপের স্পন্সর হিসেবে কাদের পেয়েছেন? আমাদের এই কলকাতা ডিস্ট্রিক্টের এখন প্রেসিডেন্ট হচ্ছেন মিস্টার তাপস চক্রবর্তী। উনি হচ্ছেন চেয়ারম্যান ওয়েল ফাইন কোম্পানি। এইবার উনি আমাদেরকে বলেছেন এই টুর্নামেন্টটা স্পন্সর করবেন, এবং এই টুর্নামেন্টটা স্পন্সর করেছেন। ওনার যে আমরা কলকাতা ডিস্ট্রিক্টের বেস্ট কাপ দেবো, সেটা ওয়েল ফাইন কাপ আমরা, এবং এটা খুবই প্রেস্টিজিয়াস ব্যাপার। আর উনি আমাদেরকে উনি আজকে আসতে পারবেন না, উনি তো বিশেষ কাজে ব্যাঙ্গালোর চলে গেছেন। উনি আমাকে বারবার করে বলে গেছেন যে আমার অবর্তমানে যেন কোনো ত্রুটি না হয়, আমরা কোনো ইয়ে হয় না, সেই জন্যই আপনার
আজ প্রথম দিনের চেজ চ্যাম্পিয়নশিপের খেলা প্রসঙ্গে কি বললেন কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শ্যামল দত্ত ও দেবাশিস মুখার্জি, তাই শুনবো এবার। আমাদের এখানে এবার খুব ভালো এন্ট্রি হয়েছে। এজ গ্রুপে 230-এর কাছাকাছি এন্ট্রি হয়েছে এবং এই হচ্ছে রেকর্ড এন্ট্রি বলা যায় এটাকে। এবং এবারে আমরা একটু অন্য সিস্টেমে করছি, 2 দিনে প্রথম দিনে এজ গ্রুপ করছি, তারপরের দিনে ওপেনটা করছি। আগে একসঙ্গেই হতো 2 দিন, কিন্তু এবারে আলাদা করে করাতে দেখা যাচ্ছে দুটো গ্রুপেই প্লেয়ারের সংখ্যা অনেক বেড়েছে এবং খেলাও খুব সুষ্ঠুভাবে চালানো যাচ্ছে। গার্জেনরা, প্লেয়াররা সবাই খুব সহযোগিতা করছে। আমাদের প্রতিযোগিতায় প্রতিবারই একটু আলাদা মাত্রা থাকে, তাই এবারেও সেই রকম এই যে প্লেয়ারের সংখ্যা এবং অন্যান্য যা কিছু সেইগুলো যথেষ্ট ভালো হচ্ছে এবং সবাই খুব আনন্দের সঙ্গে পার্টিসিপেট করছে। দাদা, এই যে খেলা হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা খেলার পিছনে সরকারের একটা ভূমিকা থাকে, তারা একটা স্পন্সরশিপ নিয়ে এগিয়ে আসে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি চেজের ক্ষেত্রে এখনও সরকারি উদ্যোগ সেভাবে আসেনি। আপনারা ক্যালকাটা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি সরকারের সঙ্গে সেটার ব্যাপারে কোনো দাবি তুলেছেন এখন পর্যন্ত? না, আসলে সেই সুযোগ পাইনি, কারণ এটা আমরা সরাসরি হয়তো করতে পারি না। সাধারণত রাজ্য দাবা সংস্থা থেকে সরকারের কাছে অ্যাপ্রোচ করার কথা। সেক্ষেত্রে রাজ্য দাবা সংস্থা কিছু কিছু সাহায্য পায় যখন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করে। এছাড়া অন্যান্য বিষয়ে আমরা অতটা সাহায্য পাই না, কারণ এখনও সত্যি কথা বলতে দাবা অতটা জনপ্রিয় হয়নি। এখন যদিও বলবো জনপ্রিয়, কিন্তু অতটা মানে স্বীকৃত হয়নি সেইভাবে। যেভাবে লোকে ফুটবল বা ক্রিকেট বা এইসবের জন্য স্পন্সরশিপ এগিয়ে আসে বা সরকারি সহযোগিতা যথেষ্ট পাওয়া যায়, এইভাবে কিন্তু এখনও দাবার জন্যে আমাদের কোনো ইয়ে নেই। সব নিজেদের উদ্যোগেই করতে হয়, খুবই সামান্য স্পন্সরশিপ পাওয়া যায়। তা আমাদের এইবারে কিন্তু আমরা ওয়েলফিন বলে একটা সংস্থা, যারা কিন্তু এগিয়ে এসছেন এবং আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন। আমাদের এই টুর্নামেন্টের একটা বিপুল ব্যয়ভার তারা বহন করছে, সেটা আমাদের এইবারে প্রথম প্রাপ্তি। আগেরবারেও আমরা কিছু সাহায্য পেয়েছিলাম এই ধরনের। তা এই ব্যক্তিগত স্পন্সরশিপ বা কর্পোরেট স্পন্সরশিপ নিয়ে আমাদের তো চলতে হচ্ছে। আজকে যে সমস্ত প্রতিযোগিতা সফল হচ্ছে তাদের জন্য কী ব্যবস্থা রয়েছে? আজকের প্রতিযোগিতার জন্য আমাদের এজ গ্রুপ অনুযায়ী প্রাইজ আছে। আমাদের আন্ডার 7, 9, 11, 13, 15 এই 5টা এজ গ্রুপে আমাদের ছেলেদের জন্য 10টা ট্রফি আছে আর মেয়েদের জন্য 5টা ট্রফি আছে। এইভাবে আমরা প্রাইজের ব্যবস্থা করেছি। একটা কথা আমরা জানি যে ক্যালকাটা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে টুর্নামেন্টটা হচ্ছে সেখানে যারা প্রথম এবং দ্বিতীয় উত্তীর্ণ হবে তারা সরাসরি স্টেট লেভেলে খেলার সুযোগ পাবে, এই ব্যাপারে কী বলবেন? এখান থেকে প্রতি গ্রুপে এজ গ্রুপে 2 জন ছেলে এবং 2 জন মেয়ে প্রতিটা স্টেট এজ গ্রুপে খেলতে হবে। এবং আমাদের এখানে আন্ডার 15 পর্যন্ত খেলা হচ্ছে। আন্ডার 15 স্টেট পর্যন্ত এখান থেকে সিলেকশন হবে, তার উপরের যা কিছু সিলেকশন। আগামীকাল আমাদের ডিস্ট্রিক্ট ওপেন হচ্ছে, সেখান থেকে অ্যাবভ 15 মানে আন্ডার 17, 19, 25 ওপেন, ওমেন সব সিলেকশন কিন্তু ওখান থেকেই হবে। আর দাবাকে আরও জনমুখী করে তুলতে আপনি অভিভাবকদের কাছে কী অ্যাপিল করবেন? অভিভাবকদের কাছে এটাই বলবো যে আপনারা গুরুত্ব দিন যাতে ছেলেমেয়েরা ভালো করে দাবা শেখে, মন দিয়ে ডিসিপ্লিনভাবে খেলে এবং চর্চা করে। এবং আমার মতে আমাদের ভারতের মতো দেশে দাবা খেলাটাই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট খেলা, যেটায় তারা আন্তর্জাতিক সাফল্য পেতে পারে। কারণ অন্যান্য খেলায় আমাদের যা দেখছি, ফুটবলে একমাত্র ক্রিকেটে হ্যাঁ ভালো হয়, বাকি অন্যান্য খেলায় কিন্তু আসলে এরকম নেই। একমাত্র যেগুলো কনসেন্ট্রেশনের খেলা মানে একাগ্রতা আছে, যেমন ধরুন দাবা, তারপর আর্চারি মানে ধনুর্বিদ্যা বা রাইফেল শুটিং, এগুলো সব একাগ্রতা এগুলো দরকার। ক্রিকেটেও একাগ্রতা দরকার, মানে বল কীভাবে আসছে একজন ব্যাটসম্যান লক্ষ্য করে, বোলারও লক্ষ্য করে ব্যাটটা কোন দিকে একদম সেই অ্যাঙ্গেলে ছুটতে হবে। এই একাগ্রতা যে খেলায় আছে আমাদের ভারতের প্লেয়াররা কিন্তু সেই খেলায় ভালো করবে, কারণ শারীরিক দক্ষতার খেলায় কিন্তু আমাদের ততটা সফলতা নেই। সেই জন্য সবাইকে বলবো আপনারা ভালো করে দাবাটা শেখেন। আজকে প্রথম দিন কিনা আমাদের এখানে 5টা এজ গ্রুপে ভালো করে খেলা হলো। আন্ডার 7, আন্ডার 9, আন্ডার 11, আন্ডার 13 অ্যান্ড আন্ডার 15। এই প্রতিটা গ্রুপ থেকে প্রথম 2 জন বয়েজ এবং প্রথম 2 জন গার্লস আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপে কিনা আমাদের ডিস্ট্রিক্ট থেকে সিলেকশন পাবে, ঠিক আছে? তো এটা আর এখানে মোট প্লেয়ার ওই
230 মতন মোট প্লেয়ার ছিল আজকে এই 5টা এজ গ্রুপ মিলিয়ে। এটা মাথায় রাখতে হবে, এই সব প্লেয়াররা কিন্তু শুধুমাত্র হচ্ছে যে কিনা কলকাতার বাসিন্দা, বাইরের প্লেয়ারটা কিন্তু এই টুর্নামেন্টে খেলা কোনো রকম পারমিশন ছিল না, কোনো উপায় ছিল না। তো এটা মানতে হবে যে এখন কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু দাবা খেলাটা কিনা কলকাতার কথা সারা ভারতবর্ষে কিনা খুব বেশি জনপ্রিয়তা পাচ্ছে। জনপ্রিয়তা পাচ্ছে। কারণ এর আগে কোনোদিন এইভাবে ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে এরকম এত বেশি প্লেয়ার চট করে দেখা যায়, অন্তত আমাদের বেঙ্গলে দেখা যাচ্ছে কিনা সেটা আমি বলতে পারছি না। ঠিক আছে, হ্যাঁ হয়তো তামিলনাড়ুতে দেখা যেতে পারে, তামিলনাড়ুতে অনেক রকম সরকারি সাহায্য পাওয়া যায়, সেই সব ক্ষেত্রে কিনা তামিলনাড়ু স্কুলগুলো থেকে প্রচুর সাহায্য করে, সেজন্য তামিলনাড়ুতে দাবা খেলার চর্চা অনেক বেশি। এবং ওখানে কিনা ভারতের মোট গ্র্যান্ড মাস্টার মোটামুটি 50% গ্র্যান্ড মাস্টারই এখন কিনা তামিলনাড়ু থেকে, সেটা এই কারণে চলে এসেছে। দেবাশিস দা, আপনি যে কথাটা বললেন সেই কথার সূত্র ধরে বলছি, তামিলনাড়ু সরকার যদি পারে দাবা খেলার জন্য স্পন্সর নিয়ে এগিয়ে আসতে, সেখানে আমাদের রাজ্য কেন পিছিয়ে রয়েছে সেখানে? দেখুন, সেটা তো হচ্ছে যে কিনা রাজ্যে যে সরকার আছে সেই সরকারের ইচ্ছার উপর এটা তো নির্ভর করে। এখানে তো আমাদের দেশে তো কোনো সেরকম তো আইন নেই, আমাদের সংবিধানও লেখা নেই সে খেলোয়াড় হলেই, খেলোয়াড় কিনা ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেলে কোনো পারফরমেন্স করলেই তাকে কিনা সরকারি সাহায্য দিতে হবে বা সরকারি কোনো চাকরি দিতে হবে, এরকম কিছু লেখা নেই। সুতরাং এটা দেখা যাচ্ছে আমাদের রাজ্যে যে কিনা বেশ কিছু এমন খেলা আছে যেগুলো কিনা নন অলিম্পিক স্পোর্টস, যেমন মনে করুন যে কিনা লেগ ভলিবল বা ক্যারাম, ঠিক আছে, এরকম নানা রকম গেম আছে। সেই গেমগুলো থেকে কিন্তু আমাদের রাজ্য সরকারি কোটায় কিন্তু অনেকেই কিন্তু চাকরি করছে সেই স্পোর্টসের কোটায়, কিন্তু সেটা কিনা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেশি পপুলার গেম, যে গেমটা কিনা ওয়ার্ল্ডের সবথেকে বেশি দেশে খেলা হয়, মোর দেন 200 কান্ট্রিতে এটা কিনা এই গেমটা খেলা হয়, চেস। এই দাবা খেলা থেকে কিন্তু আজ পর্যন্ত এটা বলতে খুবই খারাপ লাগে যে স্বাধীনতার পর থেকে যত রাজ্য সরকার এসছে আমাদের রাজ্যের ক্ষমতায়, কোনো সরকার কিন্তু আজ পর্যন্ত কোনো একজন দাবা খেলোয়াড়কে কিন্তু দাবা খেলার জন্য চাকরি দেয়। হ্যাঁ, কেউ কেউ চাকরি পেয়েছে। আপনারা ক্যালকাটা ডিস্ট্রিক্টে দাবি তুলবেন একটা? দেখুন, এইটা তো হচ্ছে আমরা ডিস্ট্রিক্ট থেকে তো সরকারের কাছে তো বলতে পারি না। হ্যাঁ, খুব বেশি হলে আমরা ডিস্ট্রিক্ট থেকে কিনা আমাদের মেয়রের কাছে আমরা কিনা একটা বলতে পারি, কিন্তু যদি এটা রাজ্য দাবা সংস্থার তরফ থেকে কিনা এটা রাজ্য সরকারের কাছে একটা প্রপোজাল দেওয়া যেতে পারে, সেটা হতো। 13তম আন্ডার এজ গ্রুপ চেস চ্যাম্পিয়নশিপে দক্ষতার সঙ্গে চিফ আরবিটরের দায়িত্ব পালন করলেন সূর্য সারথী দত্ত। তিনি কি বললেন তাই শুনুন এখন। ভালো লাগছে। কলকাতা ডিস্ট্রিক্ট ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। তো এখানকার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ ইজ আ বিট ডিফারেন্ট ফ্রম মোস্ট আদার ডিস্ট্রিক্ট। তো অবভিয়াসলি এই রোলটা পেয়ে আমার ভালোই লাগছে। ইটস ভেরি চ্যালেঞ্জিং। এই ধরনের একটা প্রতিযোগিতা যেখানে 240 জনের ওপর হচ্ছে প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং পাঁচটা গ্রুপে খেলা হচ্ছে, সেখানে চিফ আরবিটরের দায়িত্ব পালন করাটা একটা সহজ কাজ নয়। সেখানে কীভাবে আপনি পালন করছেন? সহজ নয়, বাট অতটা ডিফিকাল্টও নয়। আর সত্যি কথা বলতে আমার এক্সপিরিয়েন্স আছে এবং এর থেকে অনেক ডিফিকাল্ট টুর্নামেন্টস হ্যান্ডেল করেছি। তো 5টা কেন, মানে আমার অনেক টুর্নামেন্টসই আছে যেখানে 8টা অব্দি এজ গ্রুপ থাকে। সো দ্যাট ইজ নট আ প্রবলেম যদি অর্গানাইজেশন ঠিক থাকে, অর্গানাইজাররা ঠিক থাকে, অ্যালাইড সাপোর্টস ঠিকঠাক থাকে, তো নাম্বার অফ ক্যাটাগরিজ ইজ নট দ্য প্রবলেম। যে 5টি গ্রুপে খেলা হচ্ছে কোন কোন এজ গ্রুপ রাখা হয়েছে এখানে? এজ গ্রুপস আর ইন সিঙ্ক উইথ স্টেট অ্যান্ড ন্যাশনালস। তো 7, 9, 11, 13। এই 5টা গ্রুপে 240 জনের মতো প্রতিযোগী রয়েছে। আর কতজন আরবিটর এই দায়িত্বটা পালন করছেন আপনার আন্ডারে? প্রায় 8-10 জন তো আছেই ওভারঅল। আর যারা প্রতিযোগীরা হচ্ছে মানে প্রতিযোগিতায় সেরা তালিকা পাবে তাদের কি ব্যবস্থা আছে? প্রতিযোগিতার মধ্যে যেহেতু একটা ডিস্ট্রিক্ট, টপ 10 বয়েজ আর টপ 5 গার্লস। তাদের কি আর্থিক পুরস্কার না ট্রফি? না, ট্রফি। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।